বায়ু দূষণে একাধিক রেকর্ড হয়েছে সদ্য বিদায়ী ২০২৪-এর ডিসেম্বর মাসে। এ মাসে যত বায়ু দূষণ ছিল তা ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৪ ডিসেম্বর দূষণের মাত্রা যে অবস্থায় পৌঁছেছিল তা এ পর্যন্ত কখনো দেখা যায়নি। এ তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। ভয়ানক এই দূষণ নিয়ে বিস্তর আলোচনা আছে, কিন্তু সমাধান নেই। ঢাকার বায়ু দূষণের উৎসগুলো আসলে কি? ইটের ভাটা এবং নির্মাণ কাজ ১ নম্বর সোর্স থেকে এখন ২ নম্বর অবস্থান করছে, এবং নির্মাণ কাজ বা সংস্কার কাজ বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো, এই ধরনের মেগা প্রকল্প সংশ্লিষ্ট যে দূষণগুলো আছে সেগুলো বলা যায় যে এখন ১ নম্বরের দিকে চলে এসেছে। আবার যানবাহনের কালো ধোঁয়া কিংবা বর্জ্য পোড়ানোর যে দূষণ সেটি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। ঢাকার বায়ু দূষণ এক অসহনীয় অবস্থায় পৌঁছেছে। ঢাকার দূষণের কোন কোন উপাদান ভূমিকা পালন করে? এসব মানুষের শরীরেই বা কতটুকু প্রভাব ফেলে? এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন একটা পলিউশনের সাগরের মধ্যে আসলে আমরা থাকি। আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে কোনো একটা লোক এখানে আসে তখন বুঝতে পারবেন যে সে আসলে কীরকম একটা কষ্ট অনুভব করে। আমরা হয়তো সবসময় থাকতে থাকতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। আর এটাকে আরেকটা নাম বলে ইনভিজিবল কিলার। আপনি দেখতেছেন না, কিন্তু আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। এত লোক দিন দিন নতুন করে নতুন রোগে আক্রান্ত হচ্ছে, সেটা কিন্তু আমরা মনে করতেছি হয়তো অন্যভাবে হচ্ছে বা কিছু একটা হচ্ছে সেই জন্য, কিন্তু আমরা সরাসরি বায়ু দূষণকে কিন্তু দায়ী করতে পারি না, কারণ আমাদের সেই ব্যাপারটা আমাদের জানা নাই। ঢাকার বায়ু দূষণ নিয়ে কথা উঠলেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উপমহাদেশীয় দূষিত বায়ু প্রবাহের অবদানের কথা বলে। ঢাকার দূষণে এই দূষিত বায়ুর অবদানের কথা প্রায় সকলেই বলেন, একে স্বীকারও করেন অনেকেই। কিন্তু এর অবদান আসলে কতটুকু? ট্রান্সবাউন্ডারি যে ইম্প্যাক্টটি আছে সেটি বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে, এই ৩ মাসে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করে। যদিও বাকি মাসগুলোতে বাংলাদেশ থেকে যখন মৌসুমী বায়ু প্রবাহিত হয়, বাংলাদেশ থেকে দূষিত বায়ু ওইসব দেশে প্রবাহিত হয়, ফলে এটি এক্সচেঞ্জ অফ পলিউশন বলা যায়। ঢাকার বায়ুমান ঠিক করতে এ যাবৎ কম প্রকল্প নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর এসব নানা প্রকল্প নিয়েছে, কিন্তু ফলাফল কি তা নগরবাসী বিলক্ষণ জানে। পরিবেশ অধিদপ্তরের নানা প্রকল্প ব্যর্থ হয় কেন? প্রথম যে জিনিসটা এটি হলো স্থানীয় যে গবেষকরা আছে তাদের সাথে যথেষ্ট কানেক্টিভিটির অভাব একটি বিষয় আছে। দূষণের উৎসগুলো চিহ্নিত না করে দূষণ নিয়ন্ত্রণের জন্য অপরিকল্পিতভাবে যত্রতত্ত্বভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে সক্ষমতা অর্জন করার বিষয় আছে পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তরের, সেই সক্ষমতা অর্জন করতে না পারা, মোটা দাগে এই তিনটি এইটি ব্যর্থতার কারণ। আমাদের এখানে একটা ক্লিনার এনার্জির জন্য একটা আন্দোলন দরকার, এবং আমাদের এখানে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন দরকার, যেটা সরকারকে ইমিডিয়েট করা উচিত। সরকার বলবেন যে আমাদের পয়সা নাই, আমাদের এই টেকনোলজি নাই, কিন্তু আমাদের শুরু করতে হবে তো কোনো জায়গার থেকে। এখন শুরু করলে হয়তো 2 বছর পরে বা 3 বছর পরে আমরা একটা ভালো জায়গায় যাইতে পারবো। বায়ু দূষণের ফলে দিন দিন বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। ঢাকার নগর জীবনকে দুর্বিষহ করে তুলছে এই বায়ু দূষণ। রাতারাতি দূষণ কমবে তা কেউই প্রত্যাশা করে না, কিন্তু এমন প্রচেষ্টা তো থাকতে হবে যাতে করে আমরা আশাবাদী হতে পারি। দুর্ভাগ্যজনকভাবে তেমন কোনো প্রচেষ্টা নেই বললেই চলে।